শি ইজ দি রুমিন ফারহানা। রুমিন ফারহানা, বেশ, রুমিন ফারহানা। চিরকাল অবিবাহিত থাকার প্ল্যান করছি না। এমপি মানসুর আলমের জন্য উপযুক্ত পাত্র কি পাওয়া যাবে আসলে? সেটা তো জানি না। তারেক রহমানের সরকারের সবচেয়ে বড় যে অর্জন সেটি হচ্ছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইলেকশনের আগে, তারেক রহমান 24 ঘন্টা সেই প্রতিশ্রুতির ওপর কাজ করছেন। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টে। আজকে আমার সঙ্গে অতিথি হিসাবে আছেন একজন নবীন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ, সংসদ সদস্য মানসুর আলম। তিনি ছাত্র দলের এক সময়কার ভাইরাল নেত্রী বলা যেতে পারে। তো মানসুর আলম, আপনি সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন, তো আপনি বিএনপির সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ এবং ছাত্র দলের সম্ভবত একমাত্র সদস্য যিনি সংসদে সুযোগ পেয়েছেন, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন। দল যে আপনাকে মূল্যায়ন করলো, এটা হয়তো কেউ কেউ অবাক হয়েছে। তো আপনি কি কারণে এই সুযোগটা পেলেন বলে মনে করছেন? আমরা যারা ফেসিবাদ বিরোধী সংগ্রাম করেছি, বিএনপির সেই সংগ্রামের সাথে ছাত্রদল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, এবং বলতে গেলে ছাত্রদল সেটার ফ্রন্ট লাইনে ছিল, ছাত্রদলের সংগ্রাম ছিল সবচেয়ে বেশি। তো যার জন্য কিন্তু বিএনপি এবং আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এবং পার্টি মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এবার যেহেতু ফ্রন্ট লাইনে ছাত্রদল ছিল, ছাত্রদলকে মূল্যায়িত করা হবে, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমি এখানে আজকে। তো এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, এবং আমি প্রত্যাশা রাখি যে সামনের থেকে এই তরুণদের নেওয়ার মাধ্যমে, সংসদে নেওয়ার মাধ্যমে দেশের রাজনৈতিক যে গতিশীলতা, রাজনৈতিক পরিবর্তনের যে অঙ্গীকার, রাজনীতি মানে টাইম টু টাইম পরিবর্তন, এবং সেই পরিবর্তনের অঙ্গীকারটিকে কিন্তু এই ধরনের চিন্তা এবং এই ধরনের পদক্ষেপ আরো সুসংহত করে। আচ্ছা, তো আপনি ছাত্র দলকে মূল্যায়নের কথা বলছেন, ছাত্র দলের আরো অনেক নেতা কর্মী, বিশেষ করে নারী নেত্রী বা যারা পুরুষ নেতৃত্বে আছেন, তারা অনেকেই ধরেন 24-এর আন্দোলন, 22-এর আন্দোলন বা 17 বছরও অনেকে রাজপথে ছিলেন। আপনি কোন বিশেষ ঘটনা বা কোন কারণে লাইমলাইটে আসলেন বলে মনে করছেন? এটি আসলে বলা যায় না। এটি যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারাই সিদ্ধান্ত নেন যে এখানে কে কোন ক্রাইটেরিয়ায় একটি জায়গায় যাওয়ার জন্য যোগ্য হবে। আমি একটি জায়গায় আছি, আমার অন্য কোনো সহকর্মী, আমার অন্য কোনো সহযোদ্ধা অন্য একটি জায়গায় মূল্যায়িত হবে। তো কেউ কেউ রাজনৈতিক পদ বা সাংগঠনিক যে পদ, সেগুলো দিয়ে মূল্যায়িত হবে। তো এটা পার্টি ডিসিশন নেবে যে আমাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে। আমরা যেটা করতে পারি, আমরা যেটা করে এসেছি, যে ছাত্রদল হিসেবে আমরা আমাদের সবটুকু দিয়ে আমরা আন্দোলন করেছি, রাজপথে ছিলাম, সব দিক দিয়ে আমরা আমাদের যে তারুণ্য সেটিকে আমরা কাজে লাগিয়েছি। তো সেই জায়গা থেকে যেহেতু মূল্যায়ন হয়েছে, আমি এটাও প্রত্যাশা রাখি আমার বাকি যারা সহযোদ্ধা ছিলেন 5ই আগস্টের আগে যারা রাজনীতি করেছেন বিশেষ করে, তাদেরকেও যাতে তাদের যোগ্যতা এবং তাদের যে কার্যক্রম প্রাপ্য সে অনুসারে তারাও মূল্যায়িত হবে। আচ্ছা, 2022 সালে আপনি প্রথম জাতীয়ভাবে পরিচিতি পেয়েছেন যখন ক্যাম্পাসে, অর্থাৎ ডিএসসিতে আপনি ছাত্রলীগের দ্বারা হামলার শিকার হয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে সেই ফুটেজ আমি দেখেছি, এবং সেই ফুটেজ আমরা বাংলা ভিশনে অন এয়ার করার পরে 2 ঘন্টার মধ্যে আবার সেটা আমাদের ডিলিটও করতে হয়েছে। তো ওই দিনের ঘটনাটা যদি একটু বলেন। অনেকেই মনে করছেন যে ওই ঘটনাটাই আপনাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, ওইখান থেকে আপনার সূচনা। ওই ঘটনাটি আসলে মানে আমাদের বয়সী মানুষের জন্য এটা অনেক বড় একটা মোড় ছিল, যে আমরা রাজনীতি করতে আসছি। এর আগে বিভিন্ন ধরনের হামলা বা মামলা, এর আগে মামলার মধ্য দিয়ে গিয়েছি, কিন্তু এইটা একদম প্রকাশ্যে অনেকগুলা মানুষ মিলে অন্য কিছু মানুষের উপর তারা হামলা করেছিল, এবং সেখানে আমি সহ আমার আরো অনেক নারী সহযোদ্ধা ছিলেন যারা আহত হয়েছিলেন তাদেরকে, এবং কিছু হিংস্র হায়ানার মতো মানুষ এসে মানে রাজনীতির যে মিনিমাম যে ফাইন লাইন থাকে সেটি তারা অতিক্রম করেছিল, এবং একজন মেয়েকে 10-12 জন ছেলে এসে মারছে। এই ধরনের সিন আমার সহযোদ্ধার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে। তো এটি ছিল
মূল ঘটনা। আর আপনারা যেটা বললেন যে বাংলা ভিশন, সেই সময় আমি সম্ভবত শুধু বাংলা ভিশনকেই ইন্টারভিউ দিয়েছিলাম, কারণ আমার একটা ফিয়ার ছিল, এবং শুধু আমার না, আমার সংশ্লিষ্ট যারা আছে তাদেরও ফিয়ার ছিল যে এই যে ঘটনাগুলো, এবং তখনকার গণমাধ্যম তো আর মুক্ত ছিল না, তো তারাও বিভিন্ন ধরনের কিছু গণমাধ্যম কিন্তু ফ্রেমিং করতো। তো সেই ফ্রেমিং এর জন্য আমাদের অনেক সতর্ক থাকতে হতো যে আমাদের একটা ঘটনা ঘটেছে এবং সেটাকে গণমাধ্যম কিভাবে দেখাচ্ছে, এবং কিছু গণমাধ্যম দেখায়নি সেই ঘটনা। তো এবং বিস্তারিত দেখায়নি, কোনো একটা হয়তো নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে যে কিছু একটা ঘটনা ঘটলো, আমরা সেটাকে উল্লেখ করলাম, আর কেউ কেউ একটা ফ্রেম থেকে আমাদেরকে ভিলেনাইজ করার চেষ্টা করেছে। তো সেই জায়গার জন্য কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে ইনসিকিউরিটিতে ছিলাম, এবং আমি শুধুই আপনাদেরকে ইন্টারভিউটা আমাদের সাথে দিয়েছিলাম। কথা হ্যাঁ বলেছিলেন, হ্যাঁ, বাংলা আপনাদের ভিশনের সাথে আপনি কথা বলেছিলাম। তো আপনি একজন তরুণ সংসদ সদস্য, আপনি নারী সংসদ সদস্য, বাট আপনি তো আর নারী হিসাবে না, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। তো আপনি আসলে জাতির জন্য কি করতে চান আগামী 5 বছরে? জাতির জন্য বলতে গেলে এখন আমি আমার যে যাত্রা সংসদ সদস্য হিসেবে, সেটা নির্বাচিত না। আমি জনগণের ভোটে নির্বাচিত হইনি, তো এমপিদের ভোটে নির্বাচিত। হ্যাঁ সেভাবেই। তো কিন্তু আমি যখন আমার রোল প্লে করার সুযোগ থাকবে, সংসদে কথা বলার সুযোগ থাকবে, সেটা কিন্তু বাকিদের মতোই থাকবে। সো দায়িত্ব কোনো অংশে কম না আমি মনে করছি, যার জন্য কাজের যখন ক্ষেত্র আসে, সেখানে আমি শুধু নারী বলে নারীদেরকে নিয়ে কাজ করব, নারীদের ইস্যু নিয়ে কাজ করব, বিষয়টা এমন না। সেটা অনেকে বলে থাকেন যে আমি বেশিরভাগ সময় যে প্রশ্নের মুখোমুখি হচ্ছে যে আপনি অনেক সাইবার বুলিং এর শিকার হয়েছেন, তাহলে কেন সাইবার বুলিং নিয়ে আপনি কি করবেন? এখন বলতে গেলে মেয়েরা তো শুধু সাইবার বুলিং এর একমাত্র সমস্যায় তারা জর্জরিত না। মেয়েরা বাংলাদেশে একটা মেয়ে যখন যে কোনো কর্মক্ষেত্রে প্রবেশ করে, অথবা অন্য কোনো এমন কোনো কাজ যেটিকে তার ঘর থেকে বাহির হয়ে করতে হবে, এমনকি ঘরের ভেতর ডোমেস্টিক ভায়োলেন্স সহ বিভিন্ন ধরনের সামাজিক ব্যারিয়ার, বিভিন্ন ধরনের ঝামেলার মধ্য দিয়ে কিন্তু তাদের জীবন পার করতে হয়। তো আমি যখন কাজ করতে চাই, আমি প্রত্যেকটা সমস্যাকে অ্যাড্রেস করতে চাই। আমি সেই যে সমস্যার মুখোমুখি হই, সাইবার বুলিং একটি সমস্যা, ডোমেস্টিক ভায়োলেন্স একটি সমস্যা, বাল্যবিবাহ একটি সমস্যা, এবং এই যে উত্তরণ এই জায়গাগুলো থেকে, সেগুলো উত্তরণের জন্য আমি কাজ করব। এবং একই সাথে মানুষের অধিকার, সাম্য এবং মানবিক মর্যাদার দিক চিন্তা করে বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নিতে হয়, যে ধরনের প্রশ্নের মুখ তুলতে হয়, আমি সেগুলো নিয়ে কাজ করব। প্রশ্ন তোলার কথা বলছেন, আপনি যেহেতু সরকারি দলের সংসদ সদস্য, আপনি কতটুকু সরকারের নীতির সমালোচনা করতে পারবেন? সেই সুযোগ তো আপনার হাতে সীমিত। দেখুন, আপনি হয়তো সংসদ যদি লক্ষ্য করে থাকেন এবং মনোযোগ দিয়ে দেখে থাকেন, তাহলে দেখবেন যে আমাদের সরকারি দলের অনেক সদস্য কিন্তু অনেক বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ আমরা এক একজন এক এক অঞ্চলের মানুষ, প্রত্যেক অঞ্চলকে আমরা যখন এক সেন্টারে বসি, তখন প্রত্যেকটা অঞ্চলকে কিন্তু আমরা সেখানে কানেক্ট করি। তখন আসলে সমস্যাগুলো দেখলে বোঝা যায় যে হয়তো একজন মন্ত্রী আছেন, তার পক্ষে হয়তো একটি অঞ্চলের কথা জানা সম্ভব হয়নি, সেই অঞ্চলের যিনি সংসদ সদস্য সেটি তুলে ধরছেন এবং সেটি নিয়ে কথা বলছেন। তো এটি আসলে যে মানুষের জন্য যেটা ভালো, মানুষের জন্য যেটি কল্যাণকর, সেটির জন্য আসলে সরকারি দল বা বিরোধী দল এটা আলাদা কোনো আলোচনা না। কিন্তু আপনি সেটা স্থানীয় ইস্যুতে বলতে পারেন, কিন্তু সরকারের নীতির সমালোচনা তো আপনি করতে পারবেন। আমি সরকার যে নীতি গ্রহণ করছে এই মুহূর্তে, এবং সরকার মানুষের কল্যাণমুখী সাস্টেইনেবল যেসব পলিসি তারা গ্রহণ করছে, সেগুলো কোনোটাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেসব চিন্তা ধারণ করি, মানুষের কল্যাণে চিন্তা ধারণ করি, সেগুলোর বিরুদ্ধে, একটি আরেকটির বিরুদ্ধে না। তো আমার মনে হয় যে আমি যে কথা বলবো সেটি এমন কিছু বলবো না যেটি আসলে সরকারি পলিসির বিরুদ্ধে যাচ্ছে। পলিসি বলতে যেটি কল্যাণমুখী পলিসি, যেটি সাস্টেইনেবল পলিসি। এবং এখানে যারা বিজ্ঞ সংসদ সদস্য আছেন, সবাই মিলেই কিন্তু, সরকারি দল বলেন বিরোধী দল বলেন, সবাই মিলেই, স্বতন্ত্ররা আছেন, সবাই মিলেই একটা সিদ্ধান্তে পৌঁছান, তারা তাদের মতামত জানান, তারপরেই কিন্তু পলিসিগুলো গ্রহণ করা হয়। তো এটি
আমার বিরোধিতা বা পলিসির বিরোধিতা কোনোটাই আসলে এখানে মুখ্য আলোচনা না। আলোচনাটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি, আমি যেই কথাটা বলতে চাচ্ছি এবং সেটি দেশের জন্য ভালো, দেশের কল্যাণের মানুষের জন্য ভালো, সেটি যাতে ফুটে ওঠে। আচ্ছা, আমি জানতে চাচ্ছি আপনি যে এই দীর্ঘ লড়াইয়ের মধ্যে ছিলেন, রাজপথে ছিলেন, ছাত্রদলের নেত্রী হিসাবে আপনি হাসিনার রেজিমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন সবসময়, আমরা জানি। তো এক্ষেত্রে আপনার পরিবার কোনো সমস্যায় কি কখনো পড়েছে, বা পরিবারের সাপোর্ট আপনি কিভাবে পেয়েছেন? পরিবারের প্রথমত সমস্যা ছিল যে সামাজিক যে সমস্যা হয়, যে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আমি তো ল ডিপার্টমেন্টে ছিলাম, স্বাভাবিকভাবেই সবার প্রত্যাশা ছিল জাজ ব্যারিস্টার কিছু একটা হব। আপনারা জানেন যে গ্রামের বা মফস্বলের যে পরিবেশগুলা থাকে, তো সেই প্রত্যাশা আমার বাবা মায়ের ছিল, আমার বাবা মায়ের আশেপাশে যারা ছিল ফ্যামিলির সবারই ছিল। তো আমি সবকিছু বাদ দিয়ে আমি একটা চ্যালেঞ্জিং ক্যারিয়ার বেছে নিয়েছি এবং আমি সেদিকে নিজেকে ধাবিত করেছি, যার জন্য এটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, ঠিক আছে, কিন্তু আমার বাবা মা পরিবারের জন্য একটা আলাদা চ্যালেঞ্জ ছিল, যে তারা সামাজিকভাবে অনেক কিছুর মুখোমুখি হয়েছে। আরে মেয়ে তো এই আজকে মামলা খাই, কালকে মায়ের খাইতেছে, মানে বিভিন্ন ধরনের আলোচনা। তো এটি তাদের মানসিক একটা চাপ ছিল, সেই চাপ তারা সামলেছেন এবং সামহাও পারিবারিকভাবে আমার কোনো ধরনের এক্সট্রা আমাকে দেওয়া হয় না চাপ, যে ঠিক আছে এখন তুমি বিয়ে করো বা তুমি কেন তোমার কেরিয়ারটা করছো না। শুরুর দিকে তারা একটু চিন্তা করেছিলেন, কিন্তু তারপরে আমার বাবা মা যখন দেখলেন যে আমি এই জিনিসটা নিয়ে আসলে আমি খুব বেশি কমিটেড, কারণ আমার পক্ষে অন্য কিছু পার্সিউ করা সম্ভব হবে না, তখন তারা আমি যে চিন্তায় আছি তারা আমাকে আমার মতোই চিন্তা করতে দিয়েছেন। আচ্ছা, বিয়ের প্রসঙ্গ যেহেতু আসলো, আমরা এর আগে দেখেছি রুমিন ফারহানা নামে একজন সংসদ সদস্য ছিলেন, যিনি এখনো সংসদে আছেন। রুমিন ফারহানা নামে না, শি ইজ দি রুমিন ফারহানা। রুমিন ফারহানা, বেশ, রুমিন ফারহানা তিনি খুবই পপুলার একজন মানুষ এবং অবশ্যই যোগ্য মানুষ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা দেখেছি তিনিও অবিবাহিত ছিলেন, পরবর্তীতে তার জন্য উপযুক্ত পাত্র পাওয়া যায় না, এখন পর্যন্ত তিনি অবিবাহিতই আছেন। তা আপনার ক্ষেত্রে বিষয়টা কেমন হবে? আপনার না, আমি চিরকাল অবিবাহিত থাকার প্ল্যান করছি না। তো জানি না, মানে জন্ম মৃত্যু বিয়ে সবই কিন্তু আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ যখন ইচ্ছা করবেন তখনই হয়তো আমার বিয়ে হবে, যদি ইচ্ছা না করেন তাহলে হবে না। তো এই মুহূর্তে জাস্ট এখন কোনো প্ল্যান নেই সেটি নিয়ে। এবং আমি অনেকবার বলেছি যে আমি মনে করি না যে জীবনে আমার বিয়ে করা একমাত্র কাজ। সেটা রুমিন ফারহানার ক্ষেত্রেও, আপার ক্ষেত্রেও কিন্তু উনি হয়তো সেভাবে ভেবেছেন এবং উনি একটা জায়গায় গিয়ে উনি সাকসেসফুল, উনি সবকিছুতেই এখন ওনার সাকসেস আসলে সবকিছুকেই চাপিয়ে গিয়েছে। তো এখন আমি জীবনটাকে আসলে আমি যে দৃষ্টিতে দেখি, সেখানে আমি মনে করি না আমার একমাত্র কাজ বিয়ে করা। বিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ, অবশ্যই বিয়ে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এবং যেই বিয়ে করুক না কেন আমি মনে করি যে তার আমি এখনকার যে জেনারেশন আছে যারা বিয়ে করবে আগামীতে, তো আমি তাদেরকে বলি আর কি, যে কখনোই বিয়েটা শুধু তাড়াহুড়া করে বিয়ে করতে হবে বলে বিয়ে করা না। মানে আমি সেই যে জায়গাটা, যে মানুষটাকে বিয়ে করব, সেই মানুষটার সাথে আমার চিন্তার মিল বা অমিল, অথবা আমি সেই জায়গাটায় নিজেকে সুখী দেখছি কিনা, মানে আমার মনে হচ্ছে কিনা না দিস ইজ দ্য রাইট পার্সন, এবং আমি পুরোপুরি রেডি কাজটা করার জন্য। এই মুহূর্তে আমি মনে করছি না যে আমি বিয়ে করার জন্য রেডি। বিয়ে মানে কিন্তু অনেক দায়িত্ব, শুধু আমার নিজের পরিবার না, আমার আরেকটি পরিবার আমার হবে, অনেক মানুষের সম্পৃক্ততা থাকবে। এটি একটি সামাজিক বিয়ে, সামাজিক একটি চুক্তি। তো সব সময় এটি সামাজিক চুক্তি ছিল, মানুষের মধ্যে বন্ধন একটি চুক্তির মাধ্যমে। তো সেজন্য আমার মনে হয় যে আমি সবেমাত্র আমার একটা লড়াই শেষ হলো, আমি একটা নতুন যাত্রা শুরু করছি। আমার নিজেকে আরেকটু প্রিপেয়ার করা দরকার, আমার আরো কিছু দায়িত্ব পালন করা দরকার, তারপর আমি সে চিন্তা করতে পারি। আচ্ছা, আমাদের সামাজিক বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা মেয়ের জন্য উপযুক্ত পাত্র পাওয়া কঠিন, সেখানে এমপি মানসুর আলমের জন্য উপযুক্ত পাত্র কি পাওয়া যাবে আসলে? সেটা তো জানি না। এখন যদি কেউ আগে থেকে ঠিক না থাকে, সেটি আসলে বলা যায় না কোনো কিছুই ঠিকঠাক। এখন
আমি মনে করি না যে আসলে জাস্ট কেউ এমপি বলে কেউ কাউকে প্রপোজ করে বা কেউ কাউকে বিয়ে করতে চায়। মানুষের আমি এটা বিশ্বাস করি যে আপনি যতই মনে করেন না একজন এমপি তাকে বিয়ে করা যাবে, এই চিন্তা থেকে কেউ বিয়ে করতে আসে না। বিয়ে তখনই করতে আসে যে তার সার্বিক দিক দিয়ে তার মনে হয় যে আমার জীবনের একে বিয়ে করা যায় বা এ আমার জীবনের সঙ্গী হতে পারে। তো সেই ধারণা থেকেই আমিও চিন্তা করবো, আমি মনে করি যে বাকিরাও সেভাবেই চিন্তা করবে। আচ্ছা, আমরা প্রসঙ্গ পরিবর্তন করি, বিয়েতে আর না থাকি। আপনি বিষয়টা হচ্ছে যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, সর্বোচ্চ দেশের সবচেয়ে বৃহৎ বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ার সুযোগ পেয়েছেন এবং ভালো বিষয়ে আপনি পড়াশোনার সুযোগ পেয়েছেন। তো দেশের শিক্ষা ব্যবস্থা একটা ভঙ্গুর পরিস্থিতি। আমরা আসলে গত স্বাধীনতার পর থেকে এখানে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই অর্থে আন্তর্জাতিক কোনো অর্জন নাই। তো কি আসলে আমাদের সমস্যাটা কোথায়, আমরা কিভাবে উত্তরণ করতে পারি? সমস্যাটা আসলে আপনি দেখবেন যে এখন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, এবং দেশে বর্তমানে শিক্ষিত বেকার এত বেড়েছে, এত মানুষ, এবং মানুষ কর্মসংস্থানের কিন্তু এখন ক্ষেত্র আস্তে আস্তে তৈরি হচ্ছে। গত 15 বছর 17 বছর কিন্তু সেগুলোও ছিল না, মানে মানুষ যে কাজ করবে সেই জায়গা ছিল না। কিন্তু শিক্ষিত সবাই হচ্ছে, সবাই অনার্স করছে, সবাই মাস্টার্স করছে। এবং আরেকটি জিনিস আপনি দেখবেন যে অনার্স করা হচ্ছে, মাস্টার্সও করে ফেলছে, কিন্তু তার কিছু বেসিক শিক্ষা, বেসিক কিছু জ্ঞান কিন্তু তার মধ্যে সেগুলো তৈরি হয়নি। মানে সে ডিগ্রি নিচ্ছে, সে সার্টিফিকেট নিচ্ছে, কিন্তু তার উপযুক্ততা অর্জন করতে পারছে না। উপযুক্ত যে জ্ঞান সেটা। এবং আপনি চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে গেলে দেখবেন যে তারা বেশিরভাগ ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হচ্ছে। এটা ভালো কোনো কর্পোরেট চাকরিতে তারা একজন অনার্স মাস্টার্স পাস, মানে এত বড় বড় 2টা ডিগ্রি আছে, কিন্তু তারপরেও সেখানে যোগ্য বলে সে বিবেচিত হচ্ছে না। তো আমার মনে হয় যে এই ডিগ্রির উপরেও এখন আসলে স্কিল বাড়ানো উচিত সবার, এবং স্কিল বেসড যেসব কাজকর্ম আছে সেগুলোর প্রতি সরকার সহ মানুষের নিজেদেরও সেগুলোর প্রতি মনোযোগ বাড়ানো দরকার। যে আমি যে কাজটা করছি সে কাজটা আমি যাতে জানি। আমি যতটুকুই পড়াশোনা করছি, আমি দেখতাম যে আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা মা বা বিভিন্ন আশেপাশের মানুষ অনেকে দেখতাম যে তারা এসএসসি পাস ছিলেন, কিন্তু তারা যতটুকু জানেন বা সেই সময়ে তাদের পড়াশোনা, তাদের কারিকুলামের মধ্য দিয়ে তারা যতটুকু জানতে পেরেছেন, আমাদের এখন মাস্টার্স পাশ করে কিন্তু সেই লেভেলে জানাটা তাদের হচ্ছে না। তো আমি মনে করি যে এটা কারিকুলামের মধ্যেই কোনো সমস্যা। কারণ এর আগে আপনি দেখেছেন যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে একটি সাবজেক্ট ছিল। এই সাবজেক্ট কেন মানুষ পড়তো, এটা কি দরকার ছিল, আমি আসলে বুঝেই পাই নাই। তো এই ধরনের সাবজেক্ট পড়ার পরে কেউ যদি বিশ্ববিদ্যালয়ে আসে, সেখানেও সে কিছু নোটস মুখস্থ করা পর্যন্ত দিয়ে পড়াশোনা অর্জন করে সে হচ্ছে আবার চাকরির বাজারের পিছনে দৌড়ায়, অথবা বিসিএস এর জন্য প্রস্তুতি নেয়, যেটা এখন বেশি হচ্ছে খুব, তাহলে কিন্তু সার্বিকভাবে আপনি যদি মনে করেন যে লাখ লাখ বেকারের সমাধান কি, সেই সমাধানটা হয় না। সেই সমাধানটা করতে হলে অবশ্যই আপনাকে কারিগরি দক্ষতা এবং স্কিল বাড়াইতে হবে। সেটা বিদেশে উচ্চশিক্ষার জন্যই হোক, সেটা দেশের মধ্যেও নিজের যতটুকু ক্যাপাসিটি আছে, যতটুকু যোগ্যতা আছে, সেটিকে যাতে কাজে লাগাতে পারে। আচ্ছা, এবার একটু সরকারে আসি। সরকারের বয়স খুব বেশি না। এই সময়ের মধ্যে তারেক রহমানের সরকারের যদি 3টা সেরা অর্জনের কথা আপনার কাছে জানতে চাই, আপনি কোন 3টাকে বলবেন? তারেক রহমানের সরকারের সবচেয়ে বড় যে অর্জন, সেটি হচ্ছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইলেকশনের আগে, তারেক রহমান 24 ঘন্টা সেই প্রতিশ্রুতির ওপর কাজ করছেন। প্রতি মুহূর্তে তিনি কাজ করছেন। এবং আপনি দেখবেন যে একজন মন্ত্রী বলছিলেন যে আগে যদি জানতাম যে মন্ত্রিত্ব এত কঠিন, তাহলে সেই পদ দিতাম না। হ্যাঁ, তো বিষয়টা এমন যে মন্ত্রিত্ব এক সময় ছিল লাক্সারি, বা আমরা গত 15 বছরের ইতিহাসে যা দেখেছি, মন্ত্রী মানে বিশাল কিছু, অনেক প্রোটোকল, অনেক বিভিন্ন লুটপাটের বিভিন্ন চিত্র ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এক একজন মন্ত্রীর জান বেরিয়ে যাচ্ছে কাজ করতে করতে। তো এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, যে এই ধরনের পদগুলোকে, এই ধরনের রাষ্ট্রীয় পদগুলোকে তিনি কাজে লাগাতে পারছেন এবং কাজ করাচ্ছেন সেসব মানুষদের দিয়ে।
ফ্যামিলি কার্ড দেওয়া হয়ে গিয়েছে, কৃষক কার্ড দেওয়া হয়ে গেছে, খাল খনন যে কর্মসূচি সেগুলো গ্রহণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় খাল খনন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, গিয়ে তিনি নিজে হাত লাগাচ্ছেন, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে কিন্তু সেই কাজগুলো তিনি করছেন। তো আরেকটি জিনিস সেটি সামনে আসছে যে বনায়ন, এই যে আমাদের নগর এবং আমাদের 5 কোটি বৃক্ষরোপণের হ্যাঁ, জন্য প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতি এবং আমাদের যে বনায়ন কর্তন করা হয়েছে যতটুকু, এবং আমাদের যে পরিবেশের যে হুমকিগুলো এখন আছে, মানুষ আমরা তো বুঝতে পারছি যে আমাদের পরিবেশটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আপনি নিজেও জানেন যে আমরা ছোটবেলায় আমরা দেখতাম যে শীতকাল কত স্থায়ী হতো, আমরা কিন্তু সেটি আর নেই। যে গ্লোবাল ওয়ার্মিং, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা কনসার্ন। তো সেটিকে মাননীয় প্রধানমন্ত্রী একটি সিরিয়াস থ্রেট হিসেবে গ্রহণ করেছেন, এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি পরিবর্তনের জন্য বনায়ন কর্মসূচিগুলো নিবেন। এছাড়াও আপনি রূপপুর, আমরা দীর্ঘদিন ধরে দেখছি রূপপুরে কি হচ্ছে একটা স্থবির পরিস্থিতি ছিল, সেই রূপপুর চালু হয়েছে। তো আশা করা যাচ্ছে যে এখন হয়তো মানুষের দৈনন্দিন জীবনের যে বিদ্যুৎ ক্যাপাসিটি, সেগুলো আমাদের সমস্যাগুলো শেষ হবে, মানুষ সুষ্ঠুভাবে নিজেদের কার্যক্রম এবং কলকারখানাগুলো কিন্তু চালু হয়ে গিয়েছে। তো শুধু 3টি না, আমি যদি বলতে শুরু করি যে প্রতিশ্রুতি যা দেওয়া হয়েছিল সেটির মধ্যেই কিন্তু এই সরকার আছে। আচ্ছা, এইটা অনেকে বলে থাকেন, আপনি আরো ভেতর থেকে বলতে পারবেন, সেটা হচ্ছে যে তারেক রহমান একটা পরিবর্তন চাচ্ছেন, উনি সেটা শো করেছেন, প্রমাণ করেছেন, দেশের মানুষ এখন বিশ্বাস করছে। কিন্তু ওনার টিমে যারা আছেন, বৃহত্তরভাবে ওনার টিমে, মানে সরকারে যারা আছেন, সংসদে যারা আছেন এবং ওনার দলের যারা আছেন, অনেকেই তারেক রহমানের সেই স্বপ্নটাকে লালন করতে পারছেন না বলে অনেকে লুটপাটের চিন্তায় ব্যস্ত, কেউ কেউ নানা রকম সমস্যা তৈরি করছেন। না, আমি এরকম কিছু শুনিনি যে একজন পার্টিকুলার ব্যক্তি যিনি তারেক রহমানের মন্ত্রিসভায় আছেন অথবা সংসদে আছেন সরকারি দল হিসেবে, তিনি কোনো লুটপাট বা কোনো ধরনের অনৈতিক কোনো কাজের সাথে যুক্ত। বরং সবাই কাজ করছেন, সবাই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে এখানে কাজ করছেন, কারণ আমাদের প্রধানমন্ত্রী এখন তারেক রহমান, এটা সবাই নিজেদের চিন্তার মধ্যে তারা রেখে দিয়েছেন। এবং সর্বোপরি বলা যায় যে কিছু কিছু জিনিস হয়তো মিডিয়ায় অনেক সময় আমি দেখেছি যে অনেক কিছু বড় হয়ে ওঠে, আর এদিকে গুজব বাহিনী তো আছেই। মানে আপনি জামাত শিবিরের কথা বলছেন? জামাত শিবির, তাদের সহযোগী যারা গুজব ছড়ায় সবাই, তো কিছু হলে কিন্তু সেটাকে যাচাই বাছাই করার আগে কিন্তু সেটা নিয়ে একটা গুজব তৈরি হয়। তো দেখা যাচ্ছে এতে কিন্তু অনেকের সম্মানহানি করা হচ্ছে, যেটির সাথে তারা, যে কাজের সাথে তারা যুক্ত নন। তো আমাদের শিক্ষামন্ত্রীকে নিয়ে কিন্তু অনেক ট্রোল হয়, এবং উনি সেগুলোকে খুব পজিটিভলি গ্রহণ করেন। আমি দেখেছি সংসদে উনি নিজেই কিন্তু সেটার মিমিক্রি করছেন, মানে যেভাবে তাকে ট্রোল করা হয় উনি ট্রোলটাকে নিজের উপর নিয়ে এবং সেটাকে একটা পজিটিভ ভাইব দিয়েছেন যে তার সমালোচনা করা যাচ্ছে। তো সর্বোপরি এমন কেউ কিছু করছেন না যেটাতে আসলে তারেক রহমান চাচ্ছেন কিন্তু বাকিরা চাচ্ছেন না, সবাই মিলে একটা টিম। তারেক রহমান যে চিন্তা করবেন, আমরা সব কিছু বিনিময়ে আমরা সেই চিন্তাকে সফল করার জন্য চেষ্টা করব। সেটা আমি করব, সেটা আমার মতো বাকিরা যারা আছেন সবাই করবেন। আচ্ছা, বিরোধী দল হিসাবে জামাত এবং এনসিপি কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই কয়েকদিনের কার্যক্রম আপনার? না, আমার মনে হয় যে তারা শিখছেন, তারাও নিজেদের যে ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন সেগুলো উত্তরণ করার চেষ্টা করছেন, তো আগামীতে আরো উত্তরণ করবেন। সর্বোপরি বাংলাদেশের কল্যাণের জন্য একটা সাস্টেইনেবল বাংলাদেশকে যে আমরা গড়ে তুলবো, একটা সার্ভিস দেওয়া হবে, তো সেটার জন্য সবাই তৈরি হচ্ছেন। এটি ভালো দিক, আমি এটা পজিটিভলি দেখছি আমি। আচ্ছা, মনসুরা আলম সংসদ সদস্য হয়েছেন, সুযোগ পেয়েছেন, তো উনি আগামী 5 বছরে জাতির জন্য কি করতে চান? ছোট ছোট কয়েকটা পয়েন্ট যদি আপনি বলেন। জাতির জন্য আমি পার্টিকুলারলি বলতে পারবো না যে আমি এই কাজ করতে চাই সেই কাজ করতে চাই। আমি সমস্যা যেটির মুখোমুখি হব আমি সেই কাজটি করতে চাই, সমস্যাটাকে নিয়ে আমি কাজ করতে চাই। এখন আমি জানি না যে কি কি সমস্যা হতে পারে, সামাজিক রাজনৈতিক জীবনে যে ধরনের সমস্যার মুখোমুখি হব
একজন সংসদ সদস্য হিসেবে এবং জাতির প্রতি থাকা কর্তব্য হিসেবে আমি সেটির জন্য কাজ করব। আচ্ছা, আপনি একজন নারী এবং নারী সংসদ সদস্য। আমাদের সমাজের অর্ধেকেরও বেশি নারী। তো নারীদের জন্য সমাজটা এখনো সম্মানজনক জায়গায় নাই, নিরাপদ না। তো এই নারীর জন্য সম্মানজনক জায়গা তৈরি করার জন্য, আরো নিরাপদ করার জন্য সরকারের, তারেক রহমানের সরকারের কি করার আছে আপনার কি মনে করেন? নারীর জন্য নিরাপদ বাংলাদেশ করার জন্য আরো অনেক কিছু করার আছে। আমাদের এক্সিস্টিং যেসব আইন আছে নারীদের পক্ষে, সেগুলোকে আরো কার্যকর করা এবং পরিবর্তিত পরিস্থিতিতে যেমন সাইবার বুলিং ইস্যুটা আসে, হুম। সেটির জন্য নতুন করে আইন প্রণয়ন। যেহেতু আমরা অলরেডি কিছু আইন আছে যেগুলো আমরা মনে করছি না যেগুলো কাজে লাগতে পারে, তো যার জন্য নতুন করে আইন প্রণয়ন এবং সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা। কারণ দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ না করলে কিন্তু এই সাইবার বুলিং থামার কোনো উপায় নেই। একই সাথে শুধু সাইবার বুলিং না, অন্যান্য যেসব সমস্যার সম্মুখীন হয় নারীরা, ধর্ষণের মতো ঘটনা, তো সেখানেও কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা খুব কম হচ্ছে। এটি করা দরকার। যে প্রতিদিনই হয়তো আমরা কোনো না কোনো ধর্ষণের ঘটনা দেখি। দেশের কোনো না কোনো প্রান্তে একজন নারী, একজন শিশু সেই ঘটনার শিকার হন। তো সর্বোপরি নারীদের জন্য একটি নিরাপদ দেশ করার জন্য আসলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। শুধু এটি সরকার বা সংসদ সদস্যরা, এটা তা না। এটি দেশের সর্বস্তরের মানুষের, সমস্ত শ্রেণী পেশার মানুষের এক হয়ে নিজেদের মা বোন বা যে নারী সদস্যরা আছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে সেই কাজ করতে হবে। আচ্ছা, সাইবার বুলিং ইস্যু এনেছেন আপনি, বিভিন্ন সময় আমরা দেখছি সাইবার বুলিং এর শিকার হয়েছেন। এমপি হিসাবে আপনার নাম ঘোষণার পরে আপনি কি এটা থেকে মুক্ত হয়েছেন না এখনো? না, এটা মুক্ত হওয়ার কোনো উপায় আছে? আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে হয়তো বেড়েছেও, কিন্তু এখন যেটা হচ্ছে যে এটা আর আমার দেখার সময় হচ্ছে না। এখনো হয়তো কেউ কোথাও কিছু করছে কিন্তু আমার দেখার সময় হচ্ছে না। তো এই আমি বুলিং এর প্যাটার্ন হয়তো চেঞ্জ হয়ে গেছে। প্যাটার্ন চেঞ্জ হয়েছে, চেঞ্জ তেমন একটা হয়নি। যার যে গালি দেওয়া সে সেটা গালি দিবেই। যার মনে কারোর জীবনে অশান্তি চলছে এবং সেই অশান্তিটা সে যদি মনে করে যে একজন নারী কোনো একটা জায়গায় সাকসেসফুল, তাকে আমি দুটো গালি দিলাম, সে দিতে পারে। তার অশান্তি, তার ফ্রাস্ট্রেশন সে সেখানে ঝাড়তে পারে। কিন্তু আমি তো তার সেই ফ্রাস্ট্রেশন, আমার তো সেই ফ্রাস্ট্রেশন নেই। আর আমি তাকে চিনি না, যেসব মানুষের চেহারা চিনি না, যাদের নাক নাই মুখ নাই, তাদের হয়ে তাদেরকে আমি কি কাউন্টার দেবো? আমি একটা পর্যায়ে আমি আসলে জিনিসটাকে বাদ দিয়েছি যে যা বলার মন চায় বলতে থাক, আমার কিচ্ছু যায় আসে না। এবং আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি, আমি যে স্ট্যান্ডে, আমি যে সাহস আমার ছিল, এই জিনিসটার প্রতি আমার যে কমিটমেন্ট ছিল যে আমি আমার কাজ করবই, এই পর্যায়ে আমার দল আমাকে মূল্যায়ন করেছে। আমার দল মনে করেছে যে আমি এমন একটি জায়গায় যেতে পারি যেখানে আমি কথা বলার সুযোগ পাই এবং আমি আমার স্পৃহা যেটা আছে সেটাকে কাজে লাগাতে চাই। সুতরাং এই যে ফ্রাস্ট্রেটেড লোকজন যারা অনলাইনে পড়ে থাকে, সারাদিন অনলাইনে পড়ে, অথবা পেইড, আমরা কামলা বলি, 2 টাকা পেমেন্ট পেয়ে মেয়েদেরকে গালি দেয় অনলাইনে, তাদেরকে নিয়ে ভাবার সময় এখন আমার নেই আর। কিন্তু আমি একই সাথে এটা বলতে চাই, আমি একটা জায়গায় উত্তরণ করে ফেলেছি, ও আমাকে গালি দিল কি না দিল আমার কিছু যায় আসে না। তো কিন্তু হয়তো ওর কোনো একটা গালি, যদি গ্রামের কোনো একটা মেয়ে, যে মেয়েটার আসলে এমন কোনো রিসোর্স নেই যেখান থেকে সে ইগনোর করতে পারে, সেটা সে মেয়েটার কোনো ক্ষতি করে, তার জন্য আমার ব্যবস্থা গ্রহণ করতে হবে, তার জন্য আমার কাজ করতে হবে। এটাই হচ্ছে আমার কমিটমেন্ট। আচ্ছা, ছাত্র দলের প্রসঙ্গে আসি। ছাত্র দলের বিভিন্ন কিছু কমিটি ঘোষণা নিয়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং ছাত্র দলের সেন্ট্রাল কমিটি হয়তো শীঘ্রই আসছে। এই বিষয়ে আপনার যদি একটু বক্তব্য, আপনি যেহেতু ছাত্র দলে আছেন, এখনো কমিটিতে আছেন সহসভাপতি হিসেবে। না, জয়েন্ট সেক্রেটারি। সরি, এখনো সাংগঠনিক পদ, যেহেতু ছাত্রদল, তাই একটু কথা বলতে পারি ছাত্রদলকে নিয়ে, যদিও বেশি কিছু বলার মতো সুযোগ নেই, আমি খেয়াল করছি না এখন। তো কমিটি দেওয়া হয়, কমিটি একটা রেগুলার প্রসেস এবং রেগুলারলি কমিটি হওয়া উচিত সব জায়গায়, সব কয়টা ইউনিটে, তাহলে ধারাবাহিকতা থাকে নেতৃত্বে। এবং প্রত্যেকটা কমিটির পরেই কোনো না কোনো বিতর্ক তৈরি হয়, ঝামেলা তৈরি হয়। অনেক সময় হয়তো
উপযুক্ত মানুষটি কোনো না কোনো কারণে বঞ্চিত হয়ে যান, আমরা তাকে মূল্যায়ন করতে পারি না। তো এই সমস্যাগুলো সবসময় হয়ে থাকে, কিন্তু এগুলো থেকে উত্তরণও দরকার এবং সেটা নেতাদের আলোচনা করা দরকার যে কেন এই ঝামেলাটা হলো, এবং যদি কোনো আহ অন্যায় বা অনৈতিক কাজ হয়ে থাকে সেটিকেও যাতে তারা সেভাবে মূল্যায়ন করেন, সেভাবেই দেখতে হবে। আগামী দিনের কমিটি কেমন হওয়া উচিত, কেমন ধরনের লোকদের নেতৃত্বে আসা উচিত? পার্টি অলরেডি ঘোষণা দিয়েছেন যে নতুন নেতৃত্ব, ডাইনামিক নেতৃত্বের প্রতি পার্টি আগ্রহী হচ্ছে। তো আমার মনে হয় যে রেলিভেন্ট, ডাইনামিক এ ধরনের মানুষ যারা আছে, এ ধরনের নেতাকর্মী যারা আছে, তাদের মধ্য থেকেই পার্টি নেতৃত্ব চুজ করবে, সেটাই প্রত্যাশা। আচ্ছা, আমরা দেখেছি দেশের নেতৃত্ব নারীরা দিয়েছে, কিন্তু ছাত্রদল বা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব কখনো নারী হয়েছে এটা আমরা দেখি নাই। এটা কারণ কি? আসলে ওরকম উপযুক্ত লোক পাওয়া যায় না নাকি? উপযুক্ত লোক সবসময় পাওয়া যায়। এখন আমার একজন সহযোদ্ধা যদি সেই পদের জন্য যোগ্য হইতে পারেন, আমি কেন নয়? এখন সেটা আসলে পার্টির বড় পরিসর থেকে চিন্তা করতে হয়। আমাদের নারীদের অংশগ্রহণ কিন্তু এখনো খুবই কম রাজনীতিতে। তো যার জন্য কিন্তু আমাদের পার্সেন্টেজটা আমাদেরকে একটা জায়গায় পিছিয়ে দেয়। যে আমি মানে সেজন্য কিন্তু ওই যে পুরুষ নেতৃত্বটা অবধারিতই হয়ে যায়, যে এখানে একজন নারী আছে, নারীর সাথে কতজন নারী তার সাথে সে কতজন নারীর প্রতিনিধিত্ব করছে। দেখা যাচ্ছে যে আমি হয়তো 100-200 করলাম, কিন্তু একজন পুরুষ সে প্রতিনিধিত্ব করছে লাখ লাখ নেতৃত্বের। তো এই হিসাব থেকে কিন্তু আমরা একটু পিছিয়ে যাই। তো আগামীতে যদি নারীর সংখ্যা বাড়ে এবং অনুপাতের যদি নারী পুরুষ সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা মনে করি যে নারী বা পুরুষ কে নেতৃত্ব পাচ্ছে সেটা মুখ্য আলোচনা হবে না, নেতৃত্ব আলোচনার বিষয়বস্তু হবে। আচ্ছা, সাবেক স্বৈরাচারী সরকারের সময়, শেখ হাসিনার সময়, সরকারের সময় আমরা এরকম অনেক কথা শুনেছি যে ছাত্রলীগের নেত্রীদের নানাভাবে, ব্যক্তিগতভাবে নানা জনকে, নেতাদেরকে খুশি করে নেতৃত্ব পেতে হয়েছে। আপনি যেহেতু ক্যাম্পাসে ছিলেন, মানে আসলে কি এরকম ঘটনা কি ঘটেছে? না, আমি এরকম কিছু, এরকম কথা তো শোনা যায় কত জি, কিছু, জি। তো আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো কিছু এক্সপিরিয়েন্স করিনি। আমি জানি না, বা কেউ আমাকে এসে বলে নাই যে আমার সাথে এরকম হয়েছে, সো আমি জাস্ট এভারেজ মন্তব্য করতে পারবো না। আচ্ছা, আমরা একটু পার্শ্ববর্তী দেশে যাই। পশ্চিম বাংলায় নির্বাচন হয়েছে এবং ভারতের পার্শ্ববর্তী দেশে চলে হ্যাঁ, যাচ্ছেন। একটু আমরা শেষ করার আগে একটু আলোচনাটা করতে চাই। সেখানে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে, যারা ধর্মীয়ভাবে একটা মৌলবাদী গোষ্ঠী হিসেবে পরিচিত, এবং তাদের যে প্রধান মুখ ওখানে, তিনি বাংলাদেশ সম্পর্কে নানা রকম নেতিবাচক কথাবার্তা বলেন। শুভেন্দু অধিকারী নামটা যে বলেই ফেলি। তো এই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের এবং তাদের মধ্য থেকে পুশ ইনের বা পুশ ব্যাকের হ্যাঁ, একটা থ্রেটও আছে। এই পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মূল্যায়ন করি এখানে আসলে অন্য একটি দেশের ইলেকশন। আপনিও যেহেতু নেত্রকোনার মেয়ে, আপনি হ্যাঁ, মানে আমি সীমান্তবর্তী এলাকার সীমান্তবর্তী এলাকার মানুষ। হুম। তারপর আমার এখানে পাহাড়, ওখান থেকে পুশিন করা খুব কঠিন। তো এখন যেটা হচ্ছে যে বাংলাদেশ ভারতের রাজনৈতিকভাবে পরিবর্তনের সাথে আমার মনে হয় না যে আমাদের খুব একটা সম্পর্ক থাকবে। হুম। আমরা কূটনৈতিকভাবে যে অবস্থানে ছিলাম আমরা সেই অবস্থানেই থাকবো। সবার আগে বাংলাদেশ। হ্যাঁ, সবার আগে বাংলাদেশ, এবং কারোর সাথে আসলে শত্রুতা নয় আমরা, এবং আমরা আমাদের কূটনৈতিক অবস্থান থেকে আমরা তাদের সাথে যে ধরনের সম্পর্ক মেনটেন করা দরকার আমরা সেটি করব। তাই যদি পুশিন হয়, আপনি বোধহয় শুনেছেন যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পুশিন হলে সেটা বাংলাদেশ ব্যবস্থা গ্রহণ করবে। তো সেটি আসলে আমাদের স্ট্যান্স, যে আমরা যদি পুশিন বা কোনো ধরনের এমন কিছু ঘটানো হয় যেটি আসলে পররাষ্ট্রনীতির বিরোধিতা হচ্ছে বা বিরুদ্ধচারণ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশ সেভাবেই ব্যবস্থা নিবে। তো সেটি যেহেতু ইলেকশন হয়েছে, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয় হওয়ার পরেও তাদের ক্ষমতাসীন এখন তাদের অনেক নেতা অনেক ধরনের মন্তব্য করে থাকেন। তো আমি প্রত্যাশা রাখবো হয়তো তারা সেই মন্তব্যগুলো আর করবেন না, যদি তারা কূটনৈতিক সম্পর্ক, স্টেবল একটা কূটনৈতিক সম্পর্ক চান সেক্ষেত্রে। আচ্ছা, এই সরকারকে হাসিনাকে ফেরাতে চায় এবং অন্যান্য যে আওয়ামী লীগের নেতারা আছেন তাদের কি বিচারের আওতায় আনতে চায়? সরকারের মোটিভ কি? সরকার তো সেটা নিয়ে কাজ করছে, সেটা তো আপনার প্রতিদিনই আপডেট পান। সেটার মামলা চলছে, মামলা নিয়ে কাজ হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে। তো এবং সেটা নিয়ে সরকার 100% আন্তরিক কাজ করে যাচ্ছে। কারণ বাকিটা আসলে সময়ের উপর নির্ভর করবে যে কিভাবে কি হবে।
আচ্ছা, জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আপনারা আওয়ামী লীগের মতোই মুক্তিযুদ্ধকে আবার সেল না, করছেন ওনারা বা বিরোধী বিক্রি দল, করছেন। ওনারা বিরোধী দল, ওনারা অনেক কিছু বলবে। আচ্ছা, শেষ করার আগে আপনাকে জানতে চাই, আপনি তরুণ প্রজন্মের প্রতিনিধি, জেনজি প্রজন্মের, তো আমি জেনজি না, আমি জেনজির চেয়ে একটু বড়। একটু বড়, যাই হোক আপনি কাছাকাছি তরুণ প্রজন্মের প্রতিনিধি। হ্যাঁ। তো তরুণদের যে প্রত্যাশা সেটা আপনি একটু আগেই বলছিলেন যে বিশাল বেকার গ্রুপ আছে, অনেক বেকার মানুষ, এবং শিক্ষা ব্যবস্থার কারণেও অনেক মানুষ বেকারত্বের শিকার হচ্ছে। তো এদের যে পাহাড় সম প্রত্যাশা, এটা সরকার আসলে কিভাবে মিট করবে? সরকার যেসব পলিসি গ্রহণ করছে এবং কর্মসংস্থানের জন্য যেসব কাজ করছে, বিশেষ করে কলকারখানাগুলা কিন্তু সব করে ওপেন করা হচ্ছে এবং ক্ষেত্র অনেক বেশি প্রস্তুত হচ্ছে। তো আমার মনে হয় যে এই বেকারত্বের সমাধান হতে পারে শুধু কর্মসংস্থানের মাধ্যমেই। এবং আপনি দেখেন যে জনশক্তি রপ্তানিরও কিন্তু একটা স্কোপ তৈরি হচ্ছে। যারা দেশে কিছু করতে পারছেন না, তারা বিভিন্ন জায়গায় কাজ করবেন গিয়ে, এবং একই সাথে বাংলাদেশের মধ্যেও তরুণদেরকে আরো অন্যান্য কাজে যুক্ত করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ সামনে আসবে। এগুলো নিয়ে কিন্তু প্ল্যান চলছে। কি ধরনের তো, পদক্ষেপ? এই যে তাদের স্কিল বেসড রাজনীতি, স্কিল বেসড যে শিক্ষা, সেটিকে উৎসাহিত করার জন্য, কারিগরি শিক্ষাকে একটু প্রায়োরিটি দেওয়ার জন্য এই জায়গা থেকে। তো আমার মনে হয় যে সামনে ভালো দিন আসছে, এবং এই যে বেকারত্বের অবসান ঘটালে কিন্তু আমি মনে করি, মানে আমি একজন তরুণদের প্রতিনিধি হিসেবে আমি এটা মনে করি যে বেকারত্বের যে সমস্যাটি আছে সেটি সমাধানের মাধ্যমেই কিন্তু শুধু বাংলাদেশে একটা স্টেবল ইকোনমিক কন্ডিশনও কিন্তু তৈরি করা যায়। কারণ এই যে এত এত মানুষ যারা কোনো কাজ করছে না, যাদের কোনো অর্থনৈতিকভাবে যাদের কোনো ইনভলভমেন্ট নেই, কিন্তু তারা শিক্ষিত, এই যে আমরা বিশাল একটা শক্তিকে আমরা কাজে লাগাতে পারছি না, তারুণ্যের শক্তিকে আমরা কাজে লাগাতে পারছি না, এটির জন্য কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে যাই। তো এই সমাধানের জন্য কিন্তু সরকার কাজ করছে বিভিন্নভাবে। ধন্যবাদ জনাব মানসুরা আলম, আপনি দীর্ঘ সময় ধন্যবাদ আমাদেরকে। আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যাওয়ার আগে বলতে চাচ্ছি, মানসুরা আলম একটা কথা বলছেন, সামনে ভালো দিন আসছে। উনি আশার কথা দিয়ে শেষ করেছেন, আমরাও সেই ওনার কথার প্রতিধ্বনি বলতে চাই, আশা করতে চাই যে সামনে আমাদের জন্য, জাতির জন্য ভালো দিন আসছে। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার একটা জাতিকে স্বপ্ন দেখাচ্ছে ভালো দিনের, শুভ দিনের, বাংলাদেশ চড়াই উতরাই পার করে সেই শুভ দিনের দেখার সুযোগ পাবে, সেই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।